জবাব চায় তিলোত্তমা। আপনারা জানেন ইতিমধ্যেই আর.জি. কর হাসপাতালে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত মর্মদায়ক এবং তার সঙ্গে যে ঘটনা এবার ঘটেছে সেই ঘটনা বারবার ঘটছে, বাংলাতেই ঘটছে। এর আগে বিভিন্ন জায়গাতে ঘটনা ঘটেছে। আমার প্রশ্ন সরাসরি এবারে আর.জি. কর কর্তৃপক্ষের ওপরে, কেন সেমিনারে সেই হলে সিসিটিভি ক্যামেরা ছিল না? নমস্কার, আমি অঞ্জন। ঠিক ঘড়িকাটা সন্ধ্যে 7টা পরেই আপনারা জানেন এক কথায় অঞ্জনের সঙ্গে স্পেশাল শো। আজ শুরুতেই কোনো রকম ইন্ট্রোডাকশন, কোনো রকম কবিতা নয়, কে কি লিখে গেছেন সেটা নয়, সোজাসুজি মানুষের হয়ে প্রশ্ন। মানুষ প্রশ্ন তুলছে, সাধারণ মানুষ যারা তাদের সমস্ত রুজি রোজগার সব শেষ করে তাদের মেয়েদের, তাদের ছেলেদের পড়াশুনো করতে পাঠায় বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে, কখনো যাদবপুর, কখনো আর.জি. কর, বিভিন্ন জায়গায়, কোনো জায়গায় র্যাগিং তো কোনো জায়গায় রেপ অ্যান্ড মার্ডার। কি হচ্ছে কি বাংলায়? এই যাবতীয় বিষয় নিয়ে আগামী 1 ঘন্টায় আলোচনা পর্ব করবো। আর ঠিক এই জায়গায় অঞ্জনের সাব প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন, সিসিটিভি ক্যামেরা সেমিনার রুমে ছিল না কেন? আমার দ্বিতীয় প্রশ্ন আপনাদের সামনে রাখবো, নারী নিরাপত্তা সরকারি হাসপাতালে না থাকাটা ব্যর্থতা নাকি গাফিলতি? আমার তৃতীয় প্রশ্ন আপনাদের সামনে রাখবো, বাংলার আর কত মেয়ের নাগরিক নিরাপত্তা নিয়ে অগণিত প্রশ্ন থেকে যাবে? আমার চতুর্থ এবং অন্তিম প্রশ্ন, ধর্ষণ খুন নিয়েও রাজনীতি হতে পারে। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, কখনো এসএফআই, কখনো বিজেপি, বিভিন্ন জায়গায়, কখনো তৃণমূল কংগ্রেস তাদের কথা রাখছেন। প্রশ্ন, এটা কি রাজনীতি করার জায়গা? ধর্ষণ মার্ডার নিয়ে রাজনীতি হতে পারে? যে এই ঘটনা ঘটিয়েছে তার রাজনৈতিক রং নিয়ে আমাদের জানা নেই। আমাদের প্রশ্ন নারী নিরাপত্তা নিয়ে। আর এই যাবতীয় বিষয় নিয়ে আগামী 1 ঘন্টা আলোচনা পর্ব সারবো। এই মুহূর্তে যে বিষয়গুলো উঠে আসছে আপনাদের সামনে 6 উইন্ডো দেখাবো। পাশাপাশি দেখুন, জবাব চায় তিলোত্তমা আপনাদের সামনে রাখবো, যেখানে বিভিন্ন জায়গাতে ঠিক কি ঘটনা ঘটেছে। বিভিন্ন জায়গায় আর.জি. কর মেডিকেল কলেজের তাপ উত্তাপ চাপানোতোর বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে, এক একটি জায়গায় নয়, বিভিন্ন জায়গায় শুরু হয়েছে। আর ঠিক এই জায়গাতে অঞ্জনের এতগুলো প্রশ্ন এবং ট্রাইব টিভি বাংলা জানতে চায়, জবাব চায় তিলোত্তমার, এবং সেখানে সরাসরি এই মেয়েটির কী দোষ ছিল? পিজি কোর্স করছিলেন তিনি, সেকেন্ড ইয়ারে ছিলেন, দোষ কি ছিল তার? সে পড়াশুনো করতে গিয়েছিলেন, হায়ার স্টাডি করতে গিয়েছিলেন, দোষ কি তার পড়াশুনো করা? তাহলে তাকে ধর্ষণ এবং খুন হতে হলো কেন? আর কতবার মোমবাতি মিছিল চলবে? আর কতবার বুদ্ধিজীবী মহলে বিভিন্ন রকম কথা উঠবে নারীদের নিরাপত্তা নিয়ে? এত প্রশ্ন, এত কথা, এত বিবেকবোধ যাচ্ছে কোথায়? সাধারণ মানুষের মধ্যে শিক্ষার কোন জায়গাতে গাফিলতি থাকছে, অভাব থাকছে, যার জের, যার উদাহরণ বারবার ট্রাইব টিভি বাংলা দেখাচ্ছে। বারবার এই ঘটনা ঘটছে এবং দিনের পর দিন এই ঘটনা ঘটে যাবে। আর সাধারণ মানুষ কিছুদিন পর পর ভুলে যাবে, মোমবাতি মিছিল করবেন, তারপরে সবটা শান্ত ধীর স্থির। এই মেয়েটির দোষ কী ছিল? আর.জি. কর মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছে তা নিক্কারজনক। ট্রাইব টিভি বাংলা বলছে তা নিক্কারজনক। সাংবাদিকরা ভার্ডিক্ট দেয় না। একজন দায়িত্বশীল সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে বলছি ধিক্কারজনক। তার কারণ এটা আমার আপনার বাড়ির প্রত্যেকের মেয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন। আজকের এই প্রশ্ন শুধুমাত্র সেই আর.জি. কর মেডিকেল কলেজের মেয়েটির জন্য নয়, আজকের এই প্রশ্ন যারা বেঁচে রয়েছেন তাদের নিরাপত্তা নিয়েও। তারা কি আদতেও নিরাপদ? সাধারণ মানুষরা সত্যি কি নিরাপদে থাকছেন? নিরাপত্তা নিয়ে কি সত্যিই প্রশ্ন উঠছে না? সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? সাধারণ মেয়েদের নিরাপত্তা কোথায়? তারা রাত 10টার সময়ও যদি কোনো জায়গা থেকে ফেরে, রাত 11টাও ফেরে, 12টাতেও ফেরে, তাদের ফ্রিডম রয়েছে, গণতন্ত্র রয়েছে। গণতান্ত্রিক এক দেশে এই অবস্থা হবে কেন? আর.জি. কর মেডিকেল কলেজে আদতেও ইনফ্রাস্ট্রাকচারে কোন জায়গায় সমস্যা ছিল যেখানে সেমিনার হলে কোনো রকম সিসিটিভি ক্যামেরা থাকে না? কেন থাকে না? সাধারণ মানুষের প্রশ্ন আর.জি. কর মেডিকেল কলেজের কর্তৃপক্ষের কাছে, কি করে এত বড় একটি সেমিনার হলে কোনো রকম সিসিটিভি ক্যামেরা না থাকে, 11 ফ্লোর অবধি একজন পৌঁছয়, সেখান থেকে তদন্ত সাপেক্ষে পুলিশকে যাবতীয় বিষয়
তদন্তের জন্য সিসিটিভি ক্যামেরার 11 নম্বর লিফট পর্যন্ত ওয়েট করতে হয়। প্রশ্ন, সেমিনার হলে কেন কোনো রকম সিসিটিভি ক্যামেরা ছিল না? জনতার প্রশ্ন, সাধারণের প্রশ্ন, জবাব চায় তিলোত্তমা। ট্রাইব টিভি বাংলার আজকের এই বিশেষ নিবেদনে আপনাদের প্রত্যেকটি বিষয় তুলে ধরব। কেন এই ঘটনা ঘটছে দিনের পর দিন জানার চেষ্টা করব। তৃণমূল কংগ্রেস হোক, বিজেপি হোক, সিপিআইএম হোক, যে দলই হোক না কেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠবে কেন? সাধারণ মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে কেন? কতবার এই রকম ঘটনা ঘটে যাবে? আর ট্রাইব টিভি বাংলা জবাব চায়, জবাব চায়, জবাব চায় বলতে বলতে সাধারণ মানুষের হয়ে কথা বলতে থাকবে, কিন্তু আদতেও কর্ণপাত কারো হচ্ছে না। আজ কর্ণপাত করানোর জন্য বলছি, আরজি কর মেডিকেল কলেজের কর্তৃপক্ষের কান অবধি পৌঁছানোর কথা বলছি। ট্রাইব টিভি বাংলা সরাসরি মেসেজ দিচ্ছে, জবাব চায় তিলোত্তমা। অর্থাৎ মহানগরীতে এই ঘটনা নিক্কারজনক। কেন এই ঘটনা ঘটলো? যদিও বা বিভিন্ন জায়গায়, শুধু আরজি কর মেডিকেল কলেজ নয়, বিভিন্ন জায়গায় 6 উইন্ডোতে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন হচ্ছে, মোমবাতি মিছিল চলছে। আর ঠিক এখান থেকেই প্রশ্ন, মোমবাতি হলো, মিছিল হলো, বিক্ষোভ প্রদর্শন হলো, নিরাপত্তা বাড়ল কি? মোমবাতি হলো, মিছিল হলো, বিক্ষোভ প্রদর্শন হলো, নারী নিরাপত্তা সত্যিই বাড়ল কি? যদি বেড়ে থাকে তাহলে প্রশ্ন, আর এই ঘটনা ঘটবে না তো? আর যদি আবারও ঘটে, ট্রাইব টিভি বাংলার একই জায়গাতে কনস্ট্যান্ট প্রশ্ন থাকবে, কেন ঘটছে? কেন এর জ্বর অবধি পৌঁছানো যাচ্ছে না? শিক্ষার অভাব, সাধারণ মানুষের মধ্যে শিক্ষার অভাব হচ্ছে। কোন জায়গায় সমস্যা হচ্ছে? একদম কোর ডিপার্টমেন্টে আসতে হবে। ট্রাইব টিভি বাংলা কোর অবধি নিয়ে যাচ্ছে আপনাদের সেক্স এডুকেশন। আজ ট্রাইব টিভি বাংলা বলছে কোন জায়গাতে সমস্যা হচ্ছে। এডুকেশন সিস্টেম, পলিসি, কোথায় সমস্যা? রং দিয়ে কোনো রকম সাধারণ মানুষের নিরাপত্তা বিচার করা যায় না। তৃণমূল কংগ্রেস আজ দায়িত্বে রয়েছে, তৃণমূল কংগ্রেসের একার দায়িত্বের মধ্যে পড়ে। বিজেপি বিরোধী হিসেবে রয়েছে, বিজেপির একার দায়িত্বের মধ্যে পড়ে। সিপিআইএম এক সময় মুখ্যমন্ত্রী পদে ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি প্রয়াত হয়েছেন। তিনি এই বাংলা দেখতে চেয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি এই বাংলা দেখতে চায়। কেন তাদেরকে গলা ফাটিয়ে ফাটিয়ে বারবার করে সাধারণের জন্য বলতে হবে যে না, আপনারা এই কাজ করবেন না, এইরকম কোনো অ্যান্টি সোশ্যাল কাজ করবেন না? কেন বলতে হচ্ছে রাজনৈতিক কর্মীদের? কেন সাধারণ নাগরিক এই আঙুলের বিচার করতে পারে, ভোট প্রদান করতে পারে, কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নিজেরা সোচ্চার হতে পারে না? কেন? কিসের জন্যে ঠিক এই সাধারণ মানুষদের, সাধারণ মেয়েদের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠে যাবে? আর বারবার বলতে হবে, জবাব চায় এই মহিলাদের, জবাব চায় এই নারীদের জন্যে, জবাব চায় সেই সাধারণ মেয়েগুলোর জন্য, ছেলেগুলোর জন্য যারা সত্যিকারের পড়াশুনো করতে আসে প্রত্যন্ত গ্রাম থেকে। আর ঠিক এই জায়গাতে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন বিজেপি সমর্থক পৃথ্বীরাজ বাবু। পৃথ্বীরাজ বাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলায় এক কথায় অঞ্জলির শোতে। পৃথ্বীরাজ বাবু, আই এম সো সরি, আজ পলিটিক্যাল ডিবেটের জন্য আমি কাউকে ডাকিনি। আজকের এই প্যানেল ডিসকাশনে পলিটিক্যাল ডিবেটের জন্য আমি কাউকে ডাকিনি। আমার প্রশ্ন এক জায়গাতেই, নিরাপত্তার অভাব শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের জন্যে, নাকি সামাজিক অবক্ষয়ের পরিণতি দিন দিন চোখে পড়ছে? দেখুন অঞ্জনদা, আপনাকে আমি খুব পরিষ্কার করে বলি, একজন ডাক্তার, উনি পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডক্টর, এবং উনি যখন এই ঘটনাটা ঘটে প্রায় 36 ঘন্টা আগে, মানে 36 ঘন্টা ধরে উনি কর্মরত ছিলেন, প্রায় ডিউটি করছিলেন। তো আমরা এই রাজ্যে যেখানে আমরা দেখতে পাই যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যখন স্বাস্থ্যমন্ত্রী, তখন তো আমরা এইটুকুনিকে এক্সপেক্ট করতে পারি যে অ্যাটলিস্ট সেইখানে মানে নারী সুরক্ষা ছেড়ে দিন, অ্যাটলিস্ট পড়ুয়া সুরক্ষাটা তো থাকবে, এইটুকু তো আমরা সেইখানে এক্সপেক্ট করতেই পারি। এবং আপনি হয়তো পুরো ঘটনাটাই যথেষ্ট ভালোভাবে বাংলার মানুষ জানে, এবং আপনিও সেই সম্বন্ধে যথেষ্ট অবগত। তো সেইখানে উনি যখন ক্যান্টিন থেকে ওনার রাত্রের ডিনারটা করে উনি ফিরলেন, এবং আপনারা খুব পরিষ্কার ভাবে জানেন যে সেখানে ডাক্তারদের জন্য আলাদা কোনো রুম নেই, অ্যাটলিস্ট যারা সেখানে রেস্ট করবে। তো সেমিনার হলই ওইখানে একমাত্র রুম যেখানে ডাক্তাররা শুধু রেস্ট করতে পারে। তাই উনি সেই সেমিনার হলে গিয়ে সারা এই 36 ঘন্টা ডিউটি করবার পর ভেবেছিলেন যে তাহলে আমি সেইখানে অ্যাটলিস্ট, দেখুন সবার জীবনে 36 ঘন্টা ডিউটি করবার পর একটা রেস্ট চাই, তো উনি রেস্ট করতে গেছিলেন। তো সেই রেস্ট করতে যাবার পরে, সেই রাত কাটবার পরে যখন সকালে ভোরে সূর্য উঠলো, তখন বাংলার মানুষ মানে হতবাক হয়ে গেল। মানে
মানে বাংলার মানুষের মুখে কোনো কথা নেই, কারণ সেখানে যে নৃশংসভাবে অত্যাচার, যে মানে খারাপ লাগে বলতে, যে নারীর অর্ধনগ্ন দেহ পাওয়া যাচ্ছে, মানে এই চিত্র কেউ দেখতে প্রস্তুত ছিল না। শুনুন, আপনাদেরকে আমি বলি, যে ঘটনা ঘটেছে সে তো ঘটনায় আমি ঢুকছি, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তো এই সেমিনার হলে কিছু মাস আগে 3টে মাতাল ঢুকে পড়েছিল, এটা সবাই জানতো। তাহলে সেই সময় থেকে কেন একটা সিসিটিভির ব্যবস্থা করেনি হাসপাতাল কর্তৃপক্ষ? সেই সময় প্রশাসন সহ রাজ্যের মুখ্যমন্ত্রী জানা সত্ত্বেও কেন কোনো কড়া পদক্ষেপ কিংবা সদর্থক ভূমিকা তাদের পক্ষ থেকে দেখা যায়নি? এবং পরবর্তীকালে তারপরে আমরা যে দেখতে পেলাম, এবং আপনি ভাবুন, যখন এই ঘটনা ঘটে গেল এবং ঘটনার পরের দিন, সেই দিন অর্থাৎ গতকাল গতকাল আমরা দেখতে পেলাম প্রথমে পুলিশের বিভাগ থেকে যে কথা বলা হলো সেটা এইটা নাকি একটা সুইসাইড। আমি জানি না মানে কোন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই চিত্র দেখবার পরে এইটাকে একটা সুইসাইড বলে ডিফাইন করে দিতে পারে। এবার যাই হোক, তারপরে হঠাৎ দেখতে পেলাম যখন একাধিক প্রশ্ন উঠলো, বিরোধী মহল একাধিকভাবে সরব হলো, তখন দেখতে পেলাম হঠাৎ মুখ্যমন্ত্রী ছুটে গেল, হঠাৎ কর্মরত পুলিশ অফিসার কলকাতা পুলিশ কমিশনারেটের বিনীত গোয়েলের ঘুম ভাঙলো, বিনীত গোয়েল ছুটে চলে গেলেন। এবং তার পরবর্তীকালে দেখুন, ময়না তদন্তের আগে কি জট, সেই জট কাটানো যাচ্ছে না, তো যে করেই হোক ময়না তদন্ত হলো তারপরে, এবং সেইখান থেকে যা উঠে এলো তা তো মানে একদম মানে এই যে ঘটনা উঠে এলো এবং যা যা দেখতে পাওয়া গেল, মানে যে কোনো মানে শুভবুদ্ধি সম্পন্ন তৃণমূল বিরোধী সরকারের বিরোধী মানুষ যারা আজকে এই সরকারের বিরুদ্ধে লড়াই করছে কিংবা এই সরকারের সাথে আছে, ছেড়ে দিলাম, তার বাড়ির মেয়েটাও তো একদিন গিয়ে ওই আরজি করে কিংবা কোনো সময় সাগর দত্ত সুপার স্পেশালিটি হসপিটাল কিংবা কোনো সময় পিজিতে গিয়ে কোনো না কোনো ডাক্তারি, উনি হয়তো চেস্ট মেডিসিনে, মৌমিতা দেবী হয়তো চেস্ট মেডিসিনের পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডক্টর ছিল, অন্য কেউ অন্য কোনো সেক্টরে থাকতেই পারে, কিন্তু তার জীবনটা সুনিশ্চিত কে করবে? তার জীবনটা সুনিশ্চিত করবার দায়িত্ব কার? আমরা দেখতে পেলাম ওনার যে পেলভিক বোন সেইটা ভেঙে গিয়েছে, চোখ নাক মুখ থেকে রক্ত ঝরছে, এবং তারপরে যেই যে ঘটনা ঘটেছে সেগুলো সংবাদ মাধ্যমের সামনে বলার মতো নয়, সেটা সকলেই যথেষ্ট ভালোভাবে জানেন। এবং আমরা দেখতে পেলাম যে এই যখন ময়না তদন্ত হলো এবং আস্তে আস্তে জিনিসটা যত গড়িয়ে গেল, হঠাৎ যার নাম উঠে এলো অ্যাকিউজড পার্সন, যে অভিযুক্ত, অর্থাৎ সঞ্জয় রায়। এই সঞ্জয় রায় কে? হাসপাতাল কর্তৃপক্ষ বলল এই সঞ্জয় রায় নাকি ছেলেদের অর্থাৎ যে গেস্ট টেস্ট মেডিসিনের উনি অ্যাটেন্ডেন্ট কিংবা সম্ভবত অ্যাসিস্ট্যান্ট, কিংবা আর পুলিশ বলছে যে উনি নাকি সিভিক ভলেন্টিয়ার। তাহলে আপনি আমায় বলুন যে একটা সিভিক ভলেন্টিয়ার তাকে এত বড় অথরিটি কে দেয় যে যেই ওয়ার্ডে উইদাউট পারমিশন, যেই সেমিনার হলে উইদাউট পারমিশন কেউ যেতে পারে না, সেই সেমিনার হলে কি করে একটা সিভিক ভলেন্টিয়ার ঢুকে এ ঘটনা ঘটাতে পারে? অঞ্জন বাবু, আপনাকে আমি আরেকটা কথা বলি, আপনি রায়গঞ্জে সম্ভবত থাকেন, আপনি জানেন রায়গঞ্জ হাসপাতালে কিছুদিন আগে কি হয়েছিল? সেইখানকার যারা ডাক্তার কিংবা সেইখানকার যারা ডাক্তারিটা পড়াশোনা করে ডাক্তারিটা করছেন, তারাও কিছুদিন আগে এই সরকারি আপনার স্বাস্থ্য ব্যবস্থার গাফিলতির জন্য হাসপাতালের বাইরে কর্ম মানে বিরতি ডেকে সেখানে আন্দোলন করেছিলেন। এবং আমরা দেখতে পেয়েছিলাম যে কিছুদিন আগে যখন আমি এই ডাক্তারদের কথাটা জেনে, স্বাস্থ্য ব্যবস্থার গাফিলতির জেরে যখন সেইখানকার মানুষ সেই হাসপাতালে গিয়ে চিকিৎসা পায়নি এবং অভিযোগ উঠিয়েছিল, তখন এই সিভিক ভলেন্টিয়াররা মহিলাদের উপর আক্রমণ করেছিল। মুখ্যমন্ত্রীর কি এটা অবগত ছিল না? মুখ্যমন্ত্রী কেন এর বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেননি? আজকে সৌগত বাবু, আজকে শোভনদেব চট্টোপাধ্যায়রা কেন বলছেন এই যে যারা আজকে এতদিন ধরে সিবিআই এর কনভিকশন নিয়ে প্রশ্ন করতেন, সিবিআই নাকি কিছু করতে পারে না, আজকে কেন ওনার বাড়ি মানে মা বাবার পাশে গিয়ে দাঁড়িয়ে এখন বলছেন আমরা সিবিআই তদন্তর দাবি করছি? লজ্জা করে না আপনাদের? আজকে কতটা ব্যর্থ মুখ্যমন্ত্রী, কতটা ব্যর্থ সরকার হলে আজকে এই পরিণতি আমরা দেখতে পাই। অঞ্জন বাবু, আপনি যথেষ্ট ভালো জানেন যে 2011 সালের পরবর্তী আজকে যখন আপনি 2024 সাল, প্রায় 13 বছর অতিক্রম করে ফেলেছেন, আমরা একাধিক ঘটনার সাক্ষী, একাধিক ধর্ষণের সাক্ষী,
একমাত্র পশ্চিমবঙ্গ যেখানে আমাদের দেখতে হয়েছে যে হাঁসখালিতে তৃণমূল নেতার ছেলের জন্মদিন পালন একটা মেয়েকে ধর্ষণ করতে হয়েছে। কি নারকীয় চিত্র। অঞ্জন বাবু, আপনার মনে আছে কিছুদিন আগে, আমি তো এই ঘটনা ছেড়ে দিলাম, একজন মহিলা রেঞ্জ অফিসারকে রাজ্যের মন্ত্রী অখিল গিরি কি বলেছিল আপনি যথেষ্ট ভালোভাবে জানবেন। ওনাকে নাকি মেরে, মানে লাঠি দিয়ে মারবেন। উনি নাকি মানে যে শব্দ চয়ন, যে শব্দ প্রয়োগ করেছিল, আমি জানি না। পৃথ্বীরাজ, আমি একটা কথা বলতে চাইছি। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, তিনি বলছেন দেখুন আমরা প্রতিটা হাসপাতালে চিকিৎসকদের গায়ে যেন কেউ হাত না দেয় তার জন্য পুলিশ ক্যাম্প বসিয়েছি। আমি পিসিআরকে বলবো একবার ছবিটা দেখানোর জন্য। এই পুলিশ ক্যাম্প, এটা পুলিশ ক্যাম্পের ধারণা, যেখানে টেনে হিচড়ে কাউকে নিয়ে যাওয়া হচ্ছে আন্দোলনরত অবস্থায়, বিক্ষোভরত অবস্থাতে। ঠিক কি ঘটনা ঘটেছিল সেখানে? কেন তাদেরকে তুলতে হলো? কেন তাদেরকে এরকম টেনে হিচড়ে নিয়ে যেতে হচ্ছে? পৃথ্বীরাজ, এটা কি ধরনের ঘটনা ঘটছে বাংলায়? একের পর এক এরকম ঘটনা ঘটে যাবে। রাজনৈতিক রং যাই থাকুক না কেন, আলটিমেট তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হন, আমার আপনার প্রত্যেকের মুখ্যমন্ত্রী হন। বারবার নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে কিসের জন্যে? না অঞ্জন বাবু, আপনি হয়তো জানেন যে এইটা একটা ঘটনা নয়। আপনার কি অরুণিমা পাল নামটা মনে আছে? একেবারে। পুলিশ আঁচড় দিয়েছিল, সাগর দত্ত হাসপাতাল তার মেডিকেল সার্টিফিকেট দিয়েছিল। আপনার কি মনে আছে যখন যেই চাকরি প্রার্থীরা আজকে চাকরির জন্য এক্সাইড মোড়ে রাত্রেবেলায় দাঁড়িয়ে মানে আন্দোলন জারি রেখেছিল, আমৃত্যু অনশনের কথা ডাক দিয়েছিল, সেই সময় আমি নিজে সেই অনশনের সেইখানে উপস্থিত ছিলাম। আমরা রাজ্য বিজেপির পক্ষ থেকে আমাদের একাধিক মুখপাত্র যারা সবাই সেখানে উপস্থিত হয়ে, আমি সজল বাবু সহ একাধিক যারা দলের পক্ষে আছে, সেদিন আমরা চেন করে দাঁড়িয়েছিলাম যাতে পুলিশ সেই মহিলাদের টেনে হিচড়ে না নিয়ে যেতে পারে। কিন্তু সেই দিনও আমাদের সরিয়ে দিয়ে সেইখান থেকে পুলিশ কিভাবে তাদের নিয়ে গেছিল, কিভাবে অ্যারেস্ট করেছিল, আমরা সব কটা ঘটনা দেখেছি। অঞ্জনবাবু, এটা তো নতুন নয়। মুখ্যমন্ত্রীর ব্যর্থতার জন্য মুখ্যমন্ত্রী এখন পুলিশকে কাজে লাগায়। আজকে দেখুন, আমার কথা হচ্ছে, যখন এই মৌমিতা দেবীর এরম চরম নৃশংসভাবে মৃত্যু ঘটে, তখন সরকারের হুঁশ ফেরে না, তখন পুলিশ বলে দেয় যে এটা তো সুইসাইডাল অ্যাটেম্প ছিল। কিন্তু যখন মানে সেইখানকার অন্যান্য ডাক্তাররা, আমার একটা বিষয় একেবারেই পরিষ্কার হচ্ছে না, ক্লিয়ার হচ্ছে না একটা বিষয়। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তাদের যা দাবি রয়েছে, অর্থাৎ জুনিয়র চিকিৎসকদের যা দাবি রয়েছে তা অত্যন্ত সঙ্গত। একটা সহকর্মীকে হারানোর বেদনা সবাইকেই আঘাত দেয়। স্বয়ং পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং, তাহলে সেই পুলিশ তাদেরকে টেনে নিচ্ছে কেন, নিয়ে যাচ্ছে? আমি এই বিষয়টা বুঝতে পারছি না, এটার মধ্যে কি রাজনীতি রয়েছে? দেখুন, বিষয়টা হচ্ছে আজকে যে জনবিক্ষোভ, আজকে যে সরকারের বিরুদ্ধে একটা জন অভ্যুত্থান গড়ে উঠেছে, এই অভ্যুত্থান একটা স্পষ্ট বার্তা দিচ্ছে মুখ্যমন্ত্রীকে যে আপনার আয়ু আস্তে আস্তে, আপনার সরকারি আয়ু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। মানুষ দেখতে পাচ্ছে যে যে ঘটনা আজকে আপনার আরজিকর হাসপাতালে ঘটেছে, এই ঘটনা হয়তো আগামী দিন অন্যান্য সরকারি হাসপাতালের যে কোনো সময় ঘটতে পারে। কারণ নারী নিরাপত্তা নিয়ে এই রাজ্যে আজকের থেকে নয়, যেদিন পার্ক স্ট্রিট ঘটনা ঘটেছিল, যেদিন সুজেত জর্ডান রেপ হয়েছিল, যেদিন কর্মরত একজন অফিসার ডিসিডিডি সেনকে বদলি করে দিয়েছিলেন, সেই দিন থেকে উঠেছিল প্রশ্নটা। তো আমি তো আপনাকে বলছি অঞ্জন বাবু, আমরা একাধিক ঘটনার সাক্ষী, যেখানে আমরা এই রকম মানে ধারাবাহিক ভাবে বছরের পর বছর আমরা দেখতে পেয়েছি। তো আপনি আমার একটা কথা বলুন, নারী নিরাপত্তা কোথায়? আমরা তো সন্দেশখালির সময় দেখতে পেয়েছিলাম। আপনারা দেখেছেন সন্দেশখালিতে কিভাবে গণ অভ্যুত্থান গড়ে উঠেছিল, কিভাবে মানুষ বিক্ষোভ দেখিয়েছিল। সেইখানে আমি বলছি, নাম নিচ্ছি না, কিভাবে একজন সাংবাদিককে সেইখানে কভারেজ করবার জন্য গ্রেপ্তার হতে হয়েছিল, আপনারা দেখেছেন। আজকে সেখানে না হয় একজন মহিলাকে সেখানে তুলে নিয়ে যাচ্ছে, এটা তো মানে মানে এইটা কেরম হয়ে গেছে বলুন তো? এইটা আমাদের উৎসবের মতো হয়ে গেছে। রাজ্যে একাধিক ঘটনা ঘটবে, মানুষ বিক্ষোভ দেখাবে, এবং সেই মানুষের বিক্ষোভকে, সেটা ডাক্তার বলুন, মহিলা বলুন, যেই বলুন, যে কোনো লোক বলুন, যারা বিক্ষোভ দেখাবে সেই বিক্ষোভ থামিয়ে তাদের অ্যারেস্ট করে নিয়ে গিয়ে তাদের শিক্ষা দিতে হবে। আমি বলছি, আপনার হয়তো অবগত নেই, আপনি হয়তো জানেন না, আমিও এর শিকার ছিলাম।
কিছুদিন আগে যখন আরিয়াদহ কাণ্ড ঘটেছিল, আরিয়াদহ কাণ্ডে যখন আপনারা এত সোচ্চার হয়েছিলেন, আপনার মনে পড়তে পারে জয়ন্ত সিং এর ভিডিও ভাইরাল হয়েছিল। সেই যে ভিডিও ভাইরাল হয়েছিল, সেই ভিডিওকে কেন্দ্র করে পুলিশ আমায় থানায় ডেকে পাঠিয়েছিল। জয়ন্ত সিং কে অ্যারেস্ট করে তাদের শিক্ষা দেয়নি। সেই ভিডিও ভাইরাল হওয়ায় পুলিশ আমায় থানায় ডেকে পাঠিয়ে প্রশ্ন করেছিল যে ভিডিওটা তুমি তার থেকে পেয়েছো এবং কেন এই ভিডিওটা তুমি লিক করেছো, যেখানে দেখা যাচ্ছে একটা নারীকে কি নৃশংসভাবে ক্লাবের মধ্যে অত্যাচার করা হচ্ছে। সেইখানে পুলিশ আমায়ও ডেকেছিল এবং সেই কেস এখনো পেন্ডিং। সেখানে অমৃতা সিনহা খুব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল পুলিশকে যে ওনারা আমায় গ্রেপ্তার করতে পারবেন না। তা এইরকম একাধিক ঘটনা আমরা দেখে এসেছি অঞ্জন বাবু। তাই এগুলো মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম বিদায় ঘন্টা বেজে এসেছে। আজকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে উনি ব্যর্থ, উনি প্রশাসনিক প্রধান পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ। সেই ব্যর্থতা ঢাকতে আজকে এই পুলিশদের উনি সংগঠনের, হ্যাঁ বুঝতে পারলাম না। আপনি বলুন। হ্যাঁ, আমি বলছি যে ওনার এখন এই ব্যর্থতা ঢাকবার জন্য উনি এখন পুলিশদের শাখা সংগঠনে পরিণত করেছে। এই পুলিশরা খালি এই কাজই করে না, পুলিশ তাদের মেশিনারি অর্থাৎ ভোট মেশিনারিটাও সামলায়, পুলিশ মোটামুটি সবটাই করে ফেলে। তো এখন এই পুলিশকে প্রশাসনকে ব্যবস্থা করে প্রশাসনিক প্রধান হিসেবে উনি সবটা ধামাচাপা দিতে চাইছেন। বেশ, ঠিক এই জায়গাতে ডাক্তাররা কি জানাচ্ছেন, ডাক্তারদের কি বক্তব্য একবার শোনাবো, দেখুন। দেখুন কি দাবি জুনিয়র ডাক্তারদের। বিচার বিভাগীয় স্বচ্ছ তদন্ত, যথাযথ ডিউটি রুম এবং তার নিরাপত্তা থাকা প্রয়োজন। নিরাপত্তা রক্ষী থাকতে হবে যাতে এমন ঘটনা না ঘটে। পর্যাপ্ত সিসি ক্যামেরা বসাতে হবে, যে প্রশ্ন অঞ্জনও তুলছে, আবাসিক হস্টেলে নিরাপত্তা দিতে হবে। সঙ্গে সঙ্গে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে কি উঠে এলো, শ্বাসরোধ করে খুন করা হয়ে থাকতে পারে আর জি কর হাসপাতালের মহিলা চিকিৎসককে। চোখ থেকে বেরিয়ে এসেছে রক্ত, যেটা স্বাভাবিক নয় বলে মনে করছেন মেডিকেল বোর্ডের সদস্যরা। গোপনাঙ্গে পাওয়া গিয়েছে ফ্লুইড। প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট হচ্ছে হোমিসাইড শাখার আধিকারিকদের ইঙ্গিত। প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণ করে খুনের অভিযোগ স্পষ্ট। ঘটনাটি ঘটেছে রাত 3টে থেকে ভোর 6টার মধ্যে। ছাত্রীর গলার ডান দিকের একটা হাড় ভাঙা রয়েছে বলেও জানা যাচ্ছে। সাধারণত গলায় হাত দিয়ে টিপে শ্বাসরোধ করার চেষ্টা করা হলে এরকমভাবেই হাড় ভাঙার ঘটনা ঘটতে পারে। কি দাবি জুনিয়র ডাক্তারদের? অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করতে হবে, বিচার বিভাগীয় স্বচ্ছ তদন্ত করতে হবে, যথাযথ ডিউটি রুম এবং তার নিরাপত্তা থাকা অত্যন্ত প্রয়োজন। জুনিয়র ডাক্তারদের যা দাবি তা কি সত্যি ভুল? কোনো জায়গাতে ভুল? শুধুমাত্র জুনিয়র ডাক্তার কেন, আমি বলছি যারা ওখানে রয়েছেন তাদের প্রত্যেকের নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠবে যদি সেখানে সিসিটিভি ক্যামেরা না থাকে। পৃথ্বীরাজ বাবু, আমি তো সেটাই বলছি যে সিসিটিভি ক্যামেরা আজকে সেখানে থাকবে না কেন? আমরা একাধিকবার বলেছি। এবং এই যে আপনি বলুন, এই যে সন্দীপ ঘোষ আজকে সেই আরজি করের হাসপাতালের অধ্যক্ষ, ওনার বিরুদ্ধে একাধিক আর্থিক তছরূপ থেকে শুরু করে মানে একাধিক স্ক্যাম, একাধিক করাপশনে উনি অভিযুক্ত। তারপরেও যদি তারা এখন সরকার এখন তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ না নেন, আমরা দেখলাম একটা কমিটি তৈরি করা হলো, মানে এনকোয়ারি কমিটি, যারা এই ঘটনাটা নিয়ে এনকোয়ারি করবে। এই যে বলছে না মানে স্বচ্ছ বিচার, এই যে ডাক্তারদের পক্ষ থেকে যে দাবিটা, আমার তো মনে হয় না এই সরকার দিতে পারবে বলে। কারণ এনকোয়ারি কমিটির যে চেয়ারম্যান, সেও তৃণমূলের। কোন সময় আমরা অতীন বাবুর পাশে দেখতে পাই বুলবুল বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন। ওখানে সারিফ বলে একটা ছেলে আছে মেম্বার, যে ওনাকেও আমরা দেখতে পাইছি উনি একদম তৃণমূলের সাথে আষ্টে পৃষ্ঠে লেগে রয়েছে। তৃণমূলের ঘনিষ্ঠ হলে পরে সমস্যা কোথায়? তৃণমূল ঘনিষ্ঠ হলে পরে আপনারা ধরেই নিচ্ছেন যে সেখানে নিরপেক্ষ কিছু থাকবে না। বলুন নিরপেক্ষ থাকবে কি করে? সেখানে নিরপেক্ষতা তৃণমূল রেখেছে কোথায়? একটা দৃষ্টান্ত আজকে যদি দৃষ্টান্তই তো সব থেকে বড় হচ্ছে, আজকে একটা সিভিক ভলেন্টিয়ার সেখানে গিয়ে কি করে একটা মেয়ের সাথে এইরকম মানে এইরকম কোন একটা কাজ করতে পারে, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় এই সবকিছু তো এখনো তদন্ত সাপেক্ষ। না, তদন্ত সাপেক্ষ বুঝতে পারছি, তাহলে আমি বুঝে নিলাম তদন্ত সাপেক্ষ। চলুন আপনার কথা মতো এটা তদন্ত সাপেক্ষ, কিন্তু অভিযোগটা তো আমরা করিনি। অভিযোগটা তো সেইখানকার পুলিশ কমিশনারের বিনীত গোয়েল করেছে। তাহলে প্রশাসনিক ঠিক এই জায়গাতে পিতাজি আপনার কাছে আসবো, কিন্তু ঠিক এই জায়গাতে বিনীত গোয়েল কি বলেছেন একবার আপনাদের সামনে রাখি, শুনুন। ঘটনার ব্যাপারে বলতে কালকে 10:30 নাগাদ সকালে
টানা থানায় খবর আসে that one lady is lying in the seminar hall of the chest medicine department of RG Corp. संगे संगे पुलिस स्टेशन एवं DD होमिसाइड सेक्शन इमिडिएटली रश करे एवं रश करे वेस्ट बेंगल FSL के रिक्विजिशन करा হয় ওদেরকে ওখানে ডেকে নেওয়া হয় তারপরে ওখানে ইনকোয়েস্টের জন্য we had requisitioned the services of judicial magistrate প্রেজেন্সে এবং উইটনেসেস যেখানে মা বাবাও ছিলেন এবং স্টুডেন্টরাও ছিলেন ওখানে যে আরজি কলেজ স্টুডেন্ট ওদের প্রেজেন্সে ইনকোয়েস্ট করা হয় ইনকোয়েস্ট করার পরে পোস্টমর্টম করা হয় পোস্টমর্টমের জন্য একটা বোর্ড গঠিত করা হয়েছিল যার মধ্যে দুজন ফিমেল মেম্বার্স ছিলেন টোটাল তিনজন ডক্টরদের বোর্ড ছিল এবং ওটা পুরো ভিডিওগ্রাফিও করা হয়েছে এবং ওখানেও ফ্যামিলি মেম্বার্স এবং স্টুডেন্টসরা অ্যাজ উইটনেসেস প্রেজেন্ট ছিলেন ডিউরিং দি পোস্টমর্টম প্রসিডিংস তারপরে ওখান থেকে পিও থেকে আমাদের FSL টিম এবং ইনভেস্টিগেশন আমরা একটা SIT গঠন করি SIT গঠনে DCDD স্পেশাল ওর নেতৃত্ব করছেন অ্যাডিশনাল CP1 পার্সোনালি সুপারভাইজ করছেন এই 7 মেম্বার টিমের মধ্যে টালা থানার অফিসাররাও আছেন এবং আমাদের DD অফিসার আছেন হোল নাইট ইনভেস্টিগেশন হয়েছে ইমিডিয়েটলি আফটার দ্য ইনসিডেন্ট we have analyzed all kind of evidences which we have found including the CCTV which was present in the vicinity of the PO and we have on the basis of these evidences আমরা একজনকে অ্যারেস্ট করেছি এবং নানা রকম এভিডেন্স ওখান থেকে কালেক্ট করেছি ওদের এগেইনস্টে ইনভেস্টিগেশন চলছে এবং আজকে ওকে প্রডিউস করা হবে কোর্টে আমরা এই ইনসিডেন্টের জন্য we are extremely sad anguished and angered we are with the family members doctors and whatever needs to be done from our end we are following a very transparent process of investigation যদি ওরা ওদের কোনো কিছু ডিমান্ড থাকে ফ্যামিলি মেম্বার্সে and as far as this thing is concerned we are following a very very transparent investigation here and if there is any demand from the family that they want the investigation to be carried out by some other agency from our side there is absolutely no problem কি কমপ্লিসিটি কেন অ্যারেস্ট হলো যে ওখানে এভিডেন্স সিসিটিভি এভিডেন্স যে সময় ওকে ওখানে ঘুরতে দেখা গেছে এবং যে পিওতে কিছু কিছু আমরা জিনিসগুলো পেয়েছি ওই সব মিলিয়ে আমরা কনক্লুড করেছি দ্যাট অ্যান্ড দেন ইন্ট্রোগেশনও হয়েছে we have interrogated several witnesses doctors and others and in total putting this all together we have concluded that there is a very very strong complicity as far as the accused is concerned আরজিকর হাসপাতালে ধর্ষণ খুন মহিলা চিকিৎসককে খুনের অভিযোগ সেমিনার হল থেকে উদ্ধার অর্ধনগ্ন দেহ জেলায় জেলায় শুরু প্রতিবাদ বিক্ষোভ মহিলা চিকিৎসক খুনে উত্তপ্ত আরজিকর আন্দোলনকারীদের সাথে ধস্তাধস্তি পুলিশের ঘটনাস্থলে সিপিএম এর রাজ্য সম্পাদক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মোহাম্মদ সেলিম শুক্রবার সকাল হাসপাতালের সেমিনার হলে ঢুকতেই চক্ষু চরকগাছ সকলের উদ্ধার 22 বছরের মহিলা চিকিৎসকের অর্ধনগ্ন দেহ ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে খুন ধর্ষণের ইঙ্গিত মিলেছে বলেই সূত্রের খবর ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ দেখে এক নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করেছে পুলিশ এদিকে সময় যত গড়াচ্ছে আরজিকর কাণ্ডে ততই ঘনীভূত হচ্ছে রহস্য সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য মৃতার সহকর্মীদের দাবি বৃহস্পতিবার রাতে আরও দুজন পড়ুয়ার সঙ্গে ডিউটি করছিলেন মহিলা চিকিৎসক রাত 2টোয় ডিনার সারেন তারা 3টে নাগাদ বিশ্রাম নিতে যান ওই মহিলা চিকিৎসক একাই ছিলেন সেমিনার রুমে রাতে বাকি দুজনের সঙ্গে আর কোনো কথা হয়নি তার
সকালে রাউন্ডের জন্য ডাকতে গেলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায় বলে জানা গিয়েছে। ঘরের ভিতর ছিল একটি কাঠের পোডিয়াম, তার উপরেই অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার হয়েছে মহিলা জুনিয়র চিকিৎসকের দেহ। চোখ, মুখ এবং যৌনাঙ্গ রক্তাক্ত, সারা শরীরের 11টি জায়গায় ক্ষতচিহ্ন মিলেছে বলে সূত্রের খবর। নিম্নাঙ্গে ছিল না কোনো পোশাক। মহিলা চিকিৎসকের দেহ পড়েছিল নীল তোশকের ওপর। মাথার কাছে খোলা ল্যাপটপ, মোবাইল ফোন, ভাঙা চশমা, চুলের ক্লিপ। ঘটনার পর থেকে রাজ্য জুড়ে শুরু হয় প্রতিবাদ। উত্তর থেকে দক্ষিণ, জেলায় জেলায় প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছেন জুনিয়র ডাক্তাররা। একাধিক দাবিতে চলতে থাকে প্রতিবাদ। এদিকে প্রতিবাদ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে আরজিকর হাসপাতাল। বিক্ষোভকারী ছাত্রদের বেদম মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। টেনে হিচড়ে আন্দোলনকারীদের সরানোর পাশাপাশি আন্দোলনকারীদের টেনে তোলা হয় গাড়িতে। পাল্টা এক পুলিশ কর্মী দাবি করেছেন বিক্ষোভকারীরা তাকেও নাকি মারধর করেছে। এই পরিস্থিতির মধ্যেই আরজিকর হাসপাতালে পৌঁছে যান সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। কেন চিকিৎসক, বিশেষ করে মেয়েদের জন্য মেডিকেল কলেজের রেস্টরুম থাকবে না, প্রশ্ন তোলেন সিপিএম নেতা। সেলিমের দাবি, একসময় কলকাতাকে বলতাম সিটি অফ জয়, এখন বলবো সিটি অফ ভয়। অন্যদিকে ধৃত সঞ্জয় রায়কে এদিন আদালতে তোলা হলে তাকে 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। সূত্রের খবর, তদন্তের জন্য স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করা হয়েছে কলকাতা পুলিশের তরফে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে প্রতিবেদন রাখলাম, কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন তৃণমূল সমর্থক সুমন্ত প্রামাণিক। সুমন্তবাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলা এক কথা অঞ্জনের শোতে। আমার সঙ্গে রয়েছে ইতিমধ্যে বিজেপির সমর্থক পৃথ্বীরাজ বাবু। সুমন্তবাবু, আপনার কাছে খুব স্পেসিফিক প্রশ্ন। পুলিশ কি করে কোনো রকম ময়নাতদন্ত না করে, কোনো রকম তদন্ত না করে রাতারাতি সেই বডিটিকে, সেই নিথর দেহটাকে রাতারাতি সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিল? এবং সেই ক্ষেত্রে পুলিশ মন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, সবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলছেন জুনিয়র ডাক্তারদের দাবি অত্যন্ত জায়েজ এবং জাস্টিফাইড। সুমন্তবাবু। হ্যালো, হ্যাঁ, দেখুন, প্রথম কথা, যে ঘটনাটি ঘটেছে অত্যন্ত একটা মর্মান্তিক, এবং এই যে ঘটনা ঘটেছে কোনোভাবেই আমি মনে করি যে এর দায়টা কোনোভাবে একটি ব্যক্তি বিশেষের নয়, একটা টোটাল যে সিস্টেম, সেই সিস্টেমটাকে আমাদেরকে দেখতে হবে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যারা দোষী আছে, যারাই দোষী থাকুক না কেন, তারা অবশ্যই শাস্তি পাবেন। এবং একটা কথা বলবো, দেখুন, মানুষের একটা মৃত্যু হয়েছে এবং এই মৃত্যুটা কখনোই আর সে হয়তো ফিরে আসবে না, কিন্তু তার সাথে যে অন্যায় হয়েছে, তার সাথে যে নির্মমতা হয়েছে, সেই নির্মমতা, সেই নৃশংসতা যেন যোগ্য একটা শাস্তি পায়, যে বা যারা তারা শাস্তি পায়, সেটা দেখতে হবে 1 নম্বর। আর 2 নম্বর দেখতে হবে যে সব পরিকাঠামোগত যে সমস্যা রয়েছিল, সেই সমস্যাটা যেন দ্বিতীয়বার না ঘটে, সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। এবং সেখানে বারবার প্রশাসন দেখেছি, প্রশাসন একটা কথা বলছেন যে যারা সঞ্জয় থেকে শুরু করে যে সিভিক ভলান্টিয়ার ছিল। সুমন্তবাবু, দ্বিতীয়বার যেন না ঘটে। আপনি নিজেও জানেন কতগুলো ঘটনা বাংলায় পরপর ঘটেছে। আপনি দ্বিতীয়বার বলছেন, এটা প্রথম ঘটনা নয়। দেখুন, এইরকম ঘটনা যে বা যারা ঘটাচ্ছে, দেখুন, একটা জিনিস মনে হয় সন্ত্রাস। তাহলে আপনি কারেকশন করুন, তাহলে আপনি আপনার সেন্টেন্স কারেক্ট করুন প্লিজ। আপনি অন মিডিয়াতে বসে আছেন না, পৃথ্বীরাজ বাবু প্লিজ, পৃথ্বীরাজ বাবু প্লিজ, পৃথ্বীরাজ বাবু প্লিজ। সুমন্তবাবু, আপনি আপনার সেন্টেন্স কারেক্ট করুন। এই সেন্টেন্স কারেক্ট করুন। এটা বাংলা, এটাকে বাংলা আমি আবার বলছি, সুমন্তবাবু কাইন্ড রিকোয়েস্ট, সুমন্তবাবু কাইন্ড রিকোয়েস্ট। না না না, বাংলার ভবিষ্যৎ নষ্ট হয়েছে এবং এটা নিয়ে বিজেপি যেভাবে রাজনীতি খেলছে, এই রাজনীতি মনে রাখবেন, মানুষের মৃত্যু নিয়ে রাজনীতি করবেন না, কারণ এই রাজনীতির জন্য আজকের আমাদের এই অবস্থা হয়েছে বাংলা থেকে। তাই দয়া করে রাজনীতি দয়া করে করবেন না, কারণ বাংলার ঘটনা হয়েছে, বাংলার একটা ভবিষ্যৎ নষ্ট হয়েছে, বাংলার আগামীতে একটা নষ্ট হয়েছে। এটা নিয়ে রাজনীতি করবে না। এখানে যে বা যারা আছে সবাই শাস্তি পাবে, ভরসা রাখুন। মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যত তাড়াতাড়ি শাস্তি। আমরা তৃণমূল ছাত্র পরিষদ থেকে, আমরা এই সঞ্জয় থেকে তৃণমূল ছাত্র পরিষদ কোনো দাম নেই, আজকে তৃণমূলের জন্য আজকে এই মৌমিতা দেবীদের প্রাণ হারাতে হচ্ছে। লজ্জা করে না আপনাদের? লজ্জা করে না আপনাদের?
না প্লিজ পৃথিবীজ বাবু দেখুন আপনারা একটা যেটা লজ্জা লাগে আপনাদের উচিত। দেখুন একজন যে মারা গিয়েছে, আমরা বিচারের দাবিতে না এসে আমরা কি করছেন, রাজনীতি কাটাছেড়া করছেন। দেখুন মানুষের মৃত্যুকে নিয়ে রাজনীতি করবেন না। দেখুন রাজনীতি যদি করতে হতো আমরা আসাম, ত্রিপুরা এবং যেভাবে অঞ্চলে যেভাবে রাজনীতি করা হয়েছে, মানুষকে হত্যা করা হয়েছে, মানুষের অধিকার বুঝে দিতে সেখানে কিন্তু আমরা রাজনীতি করতে পারতাম, কিন্তু আমরা রাজনীতি করিনি। আপনাদের মুখে এসব মানায় না। আমরা ত্রিপুরাতে কি করেছেন, আমরা আসামেতে কি করেছেন এটা আগে বলুন। আমাদের মুখে মানায় না, আমাদের লজ্জা উচিত। দেখুন এখনো বলছি সত্যকে ডিবেট নয় প্লিজ, আমি দুজনকে থামতে বলছি। না সুমন্ত বাবু প্লিজ শুনে নিন, পৃথ্বীরাজ বাবু প্লিজ, আমি দুজনের কাছে আসবো। আমি একটাই কথা বলবো যে কি করে এই ঘটনাটাকে সুমন্ত বাবু অসম দিয়ে জাস্টিফাই করছে। একটা প্রাণ, একটা মানে এইরকম ভাবে একটা মেয়ের মৃত্যু হলো, এইরকম ভাবে নৃশংস ভাবে যখন একটা মৃত্যু হচ্ছে ও জাস্টিফাই করছে, ঠিক লজ্জা লাগে। দেখুন আমরা জাস্টিফাই, আপনি কি করছেন, আমরা তো মৃত্যুকে নিয়ে রাজনীতি করছেন। দেখুন আজকে আজকে আপনাদেরকে এই জন্যই আপনাদেরকে ভরসা করে না। দেখুন মানুষের একটা বাংলার মেয়ে করেছে, বাংলার ভবিষ্যৎ সে নষ্ট করেছে। এখন দেখতে হবে তার পরিবার যেন তার যোগ্য বিচার পাচ্ছে, সেটা দেখতে হবে। তা না করে আমরা রাজনীতি করছেন, এই রাজনীতিটাকে বন্ধ করুন। আগে একটা দেখুন আমরা ছাত্রী বা একজন ভবিষ্যৎ মারা গিয়েছে, সেখানে আমরা এবার রাজনীতি করতে। ত্রিপুরাতে আমরা কি করেছেন আগে বলতে পারবেন? এখানে শুনুন, একটা মনে রাখবেন, কোনো মৃত্যুই কাম্য নয়। একটা মৃত্যু মানে আপনি ত্রিপুরা দেখিয়ে বলতে চাইছেন যে মৌমিতা দেবীর মৃত্যুটা কাম্য ছিল? একটা ভবিষ্যৎ ত্রিপুরা দেখিয়ে বলতে চাইছেন মৌমিতা দেবীর মৃত্যুটা কাম্য ছিল? আপনি বাইরের রাজ্য দেখিয়ে বলতে চাইছেন এই মৃত্যুটা কাম্য ছিল? আপনি কি প্রমাণ করতে চাইছেন? আমি ওটা বলিনি, আপনি ভুল ব্যাখ্যা করছেন। যা খুশি করতে পারবেন, এই রাজ্যে আপনারা যা ইচ্ছা করতে পারবেন। পুলিশরা আপনাদের সাথে আছে বলে পুলিশকে আপনারা এই মুহূর্তে, কিন্তু আমরা কি করছেন এটা নিয়ে রাজনীতি করে যা খুশি করতে পারবেন। লজ্জা উচিত। আমরা কি করেছেন দেখুন, মানুষের পাশে থাকার চেষ্টা করুন। আজকে আমাদের সবাই দেখতে পারেন, আমরা আমাদের কোথায়, আমাদের মুভমেন্ট কোথায়? আপনাদেরকে তো মাঠে দেখা যাচ্ছে না। মাঠে আমরা আছি, আমরা মানে বিজেপি মুভমেন্ট আছি। ও আচ্ছা, কংগ্রেস এখন বিজেপির মুভমেন্টের উপর ইয়ে রাখছে, নজরদারি করছে, মানে মানুষের সুরক্ষা নেই বা ইয়ে বলতে পারছে না। শুনুন আমার টপিক এটা নয়। সুমন্ত বাবু পৃথ্বীরাজ বাবু আসবো, আমি দুজনের কাছে আসবো, ফিরবো। সুমন্ত বাবু প্লিজ, সুমন্ত বাবু শুনে নিন। আমার প্রশ্ন হচ্ছে, আপনি বলছেন যে রাজনীতি করার চেষ্টা করছে বিজেপি, আমি বিজেপিকেও একই কথা বলবো। আমার প্রশ্নের মধ্যেও একই কথা ছিল, রাজনৈতিক রংটা নাকি সত্যি এই ধর্ষণ এবং খুনের ক্ষেত্রে প্রযোজ্য হয়। কিন্তু আমার প্রশ্ন সুমন্তবাবু, আপনিও যে উদাহরণগুলো টানছেন সেগুলোও তো এক প্রকার রাজনীতি, আপনি তো অনেয়ার রাজনীতি করছেন। না দেখুন, আজকের যে আমাদের যে বিজেপির যে বন্ধু বসে আছে, আমরা তাকে এটাই বলার চেষ্টা করছি, শুধু এনা কেন সবাইকে, যে দেখুন একটা মৃত্যু হয়েছে, সেই মৃত্যুটা কিভাবে তার পরিবার যোগ্য বিচার পাবে বলুন, অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সুমন্ত বাবু মৃত্যু বলবেন না, কারেকশন করুন। কথা না, সকলের একটা দাবি উচিত, কিন্তু এখানে আচ্ছা আপনাদের এখানে আমরা দেখতে পাচ্ছি এত তৎপরতা কেন ছিল? বিজেপি যেভাবে এটাকে এত তৎপরতা কেন ছিল? যদি আপনারা রাজনীতি না করে থাকেন, দেখুন এইটাকে কেন রাজনীতি কর্ম দেব? দেখুন একজন ভুল করেছে, অন্যায় করেছে। দেখুন সন্ত্রাসের কোনো রং হয় না, যে রাজ্যেই হোক, যে দেশেই হোক, যেখানেই হোক, বলছে এগুলো কোনো রং হয় না, এটা আগে মানতে হবে। রাজ্য সরকার কার? ঠিক আছে, রাজ্যের সরকার কার? সন্ত্রাসকে একটা রং দেওয়ার চেষ্টা করছো ভাই, কেন প্রতিনিধিত্ব করছো? দেখুন তৃণমূল কংগ্রেসে করছি, তোমাদের মতন ভুল মানুষকে বোঝাই না। রাজ্যের সরকার কার? রাজ্যের সরকার কার? রাজ্যের সুরক্ষা দেওয়ার দায়িত্ব কার? রাজ্যের নারী সুরক্ষার দায়িত্ব কার? রাজ্য পরিবার সুরক্ষার দায়িত্ব কার? রাজ্যের দপ্তর পরিকাঠামোগতভাবে উন্নয়নের দায়িত্ব কার? আর এই নাটক আর কতদিন চালাবে তোমরা? এই নাটক আর কতদিন চালাবে? লজ্জা করে না? তোমার মুখ্যমন্ত্রী একজন নারী, তার সরকারে আজকে একটা নারীকে এইভাবে মৃত্যুবরণ করতে হচ্ছে, এইভাবে করতে হচ্ছে। তোমার মুখ্যমন্ত্রী একজন নারী। Try to understand the basic fact. Try to understand the basic fact. দেখুন এই ধাপ্পাবাজ, তোমাদের মুখে এইসব কথা মানায় না। দেখো তোমরা একটা কথা শিখে রাখো, যে আমি দুজনকে এখানে থামাচ্ছি। না সুমন্ত বাবু প্লিজ, সুমন্ত বাবু, পৃথ্বীরাজ বাবু, আমার দুজনের কাছে একটা খুব স্পেসিফিক প্রশ্ন রয়েছে। আপনারা ডিবেট করছেন তো?
করতে দিলাম আপনাদের ডিবেট, করতে দিলাম, আটকাইনি, বাধা দিইনি, কোনো রকম ইনভলভমেন্ট দেখাইনি, আপনারা ডিবেট করছেন। লাভ হচ্ছে কিছু? আপনারা তৃণমূল বিজেপি করছেন, সিপিআইএম কংগ্রেস করছেন, সব করুন। নিরাপত্তা হচ্ছে কি? মহিলারা নিরাপত্তা রয়েছে কি? নিরাপদ রয়েছে কি? রাত্রি 10টার পরে একটা মেয়ে সত্যি কি সেফ ফিল করছে? আপনারা ডিবেট করছেন, করুন, ওপেন ফোরাম রয়েছে, করুন। বিশ্বাস করুন, আজকে টিআরপির জন্য শো করছি না, আজকে টিআরপির জন্য শো করছি না, আজকে শোটা করছি সাধারণ মানুষের কষ্ট থেকে। বোঝার চেষ্টা করুন, আপনারও বাড়িতে মেয়ে রয়েছে, বোন রয়েছে। আজ আরজি কর হাসপাতালে যা ঘটেছে তা আমাদের বাড়িতেও ঘটতে পারে, আপনার বাড়িতেও ঘটতে পারে। লড়াইটা তৃণমূল বিজেপির নয়, লড়াইটা মানবিকতার। একদমই তাই। ঠিক এই জায়গাতে একদম সাধারণ ছাত্রছাত্রীরা কি বলছে শোনাই একবার, শুনুন। हम लोग का जमात ये है कि प्रॉपर सेफ्टी होनी चाहिए, कैमरास होने चाहिए, प्रॉपर इन्वेस्टिगेशन होना चाहिए। এখানে কোনো পার্টি রং আমরা রাখতে দেবো না। এটা অ্যাজ এ হিউম্যান আমার ইথিক্স আছে বলে আমি আন্দোলন করতে এসেছি। এখানে কোনো পলিটিক্যাল, আমরা কোনো পলিটিক্যাল রং লাগাতে দেবো না, মানে দেবো না। কোনো পলিটিক্যাল রং এটা লাগবে না, লাগবে না। পলিটিক্যাল পার্টি লাগবে না, এটা কোনো পলিটিক্যাল পার্টি আমরা না। আরজি কর ঝান্ডা নিয়ে কেন এসছে? এরা যদি ঝান্ডা নামায় তাহলে এদেরকে আমরা ঢুকতে দেবো, ঝান্ডা উঠিয়ে থাকলে আমরা ঢুকতে দেবো না। আমাদের মনে কষ্ট আছে, আমাদের মনে কষ্ট আছে, মানুষের হিসাবে এসেছি। ঠিক আছে, কিন্তু আমরা আপনাদের জন্য এসেছি। আমরা এই পুলিশের উপর আমাদের টিএমসি দিচ্ছি, কিন্তু আপনাদের সাথে আমরা বিশ্বাস করুন, সাধারণ ছাত্রছাত্রীরাও বলছে রাজনীতি চায় না। আজকে হয়তো আপনারা অনেকে ভাবতে পারেন, দর্শকরা হয়তো ভাবতে পারে, আমি আমার প্যানেল ডিসকাশনে প্রোডাকশন টিম থেকে কেন তৃণমূল বিজেপিকে ডাকা হলো, কেন এটা নিয়ে রাজনীতির রং দেওয়া হচ্ছে। রাজনীতির রং দিতে চাইছি না আমরা চাইছি যদি আপনাদের দুজনের থেকেও এমন কোনো বার্তা সত্যি বেরিয়ে আসে যা এই মেয়েটির, যার কোনো দোষ ছিল না, তার জন্য কোনো সুরাহা বের করতে পারে, যদি সাধারণ মেয়েদের নিরাপত্তা নিয়ে কোনো সুরাহা বেরোতে পারে, সেটার চেষ্টা করছে ট্রাইব্যুনাল বাংলা। ডিবেট নয়, ডিবেট থেকে বেরিয়ে আসুন প্লিজ। আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি আপনাদের কাছে, ডিবেট থেকে বেরিয়ে আসুন। আপনারা মানবিকতার কথাটা বলুন একবার, আপনাদের বাড়ির মেয়ে এবং বোনের কথা একবার বলুন। মিডিয়াতে সুযোগ পেয়েছেন আপনারা, বলুন। সাধারণ মানুষের কথাটা বলুন, ছাড়ুন রাজনীতি। কিছুক্ষণের জন্য বিজেপি সমর্থক, তৃণমূল সমর্থক, আপনাদের ডেজিগনেশন আমি চেঞ্জ করছি, অন টাইম চেঞ্জ করছি, মানুষ হিসেবে আপনাদের ডেজিগনেটেড করতে চাইছি আমরা। বলতে পারবেন দুটো কথা, সুরাহা বলতে পারবেন? যদি বলতে পারেন, একটা শব্দও যদি রাজনীতির বাইরে বেরিয়ে বলতে পারেন, বিশ্বাস করুন সেলুট দেবো আপনাদের দুজনকে। বলুন পৃথ্বীরাজ বাবু, বলুন। দেখুন, আমি একদম রাজনীতির থেকে বাইরে বেরিয়ে এসে এটা আমি বলছি যে এর বিরুদ্ধে সিবিআই তদন্ত হওয়া সব থেকে বেশি প্রয়োজন এবং সব থেকে বেশি দরকার। তার কারণ আমি একা বলিনি, আপনি কিছুক্ষণ আগে একটা প্রতিবেদনে দেখালেন যেখানে বিনীত গোয়েল নিজেও বলছে যে ইফ দ্য ফ্যামিলি ওয়ান্টস দে ক্যান ক্যারি আউট উইথ দিস ইনভেস্টিগেশন বাই সাম আদার এজেন্সি। তার মানে এখানে সুরাহা একটাই, সুরাহা অঞ্জনবাবু একটাই, যে রাজ্যের কোন সংস্থার ওপর ভরসা নেই, রাজ্যের ওপর আপনারা ভরসা করলে কোনো বিচার পাবেন না। যেটা আমরা এই যখন আমাদের এইখানে অর্থাৎ কলকাতা উত্তর 24 পরগনায় 8 নম্বর ওয়ার্ড পানিহাটি বিধানসভার যখন তৃণমূল কাউন্সিলর খুন হয়েছিল, সেই সময় তার পরিবার
সিবিআই তদন্ত চেয়েছিল প্রথমে, পরবর্তীকালে রাজ্য সরকারের চাপে তাকে সিআইডি তদন্তের দাবি করতে হয়। কিন্তু বিশ্বাস করুন অঞ্জনবাবু, আজ পর্যন্ত সেই পরিবারটা সুরাহা মেনেনি। শাসক দলের কাউন্সিলর খুন হয়েছিল, তার আজ পর্যন্ত সুরাহাটা মেনেনি। আর আপনি আজকে ভাবছেন একজন সাধারণ পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডক্টরের সুরাহা এই রাজ্যের প্রশাসনের দ্বারা বা রাজ্যের তদন্ত সংস্থার দ্বারা মিলবে? এর জন্য অবিলম্বে সিবিআই তদন্ত দাবি করছি। ওখানে যে মানুষটা গেছে, অর্থাৎ যেই ছেলেটা আপনি প্রতিবেদনে দেখালেন, বলছেন ঝান্ডা নামিয়ে ঢুকতে, সেই ছেলেটা হচ্ছে আমাদের দলের বিজেপির সক্রিয় কর্মী সুবোধ দাস। সে তো কিছুই বলেনি, সে একটাই কথা বলেছে, উই ওয়ান্ট সিবিআই ইনভেস্টিগেশন। তার তো কোনো দোষ নেই, সে রাজনৈতিক রং। আমরা কারোর সাথে রাজনৈতিক রং লাগাতে চাইছি না, আমরা প্রাথমিক ভাবে বিচার চাইছি, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী দিতে পারেননি। আজকে আনিস খানের ক্ষেত্রেও আমরা দেখতে পেয়েছি, একাধিক জায়গায় দেখতে পেয়েছি, বিচার এখনো কেউ পায়নি। কিশোরা জাহান বিবি ইনসাফ পায়নি। কিন্তু আজকে আমরা যখন এই ঘটনার মুখাপেক্ষী হচ্ছি, এই ঘটনার সাক্ষী হয়, যে তদন্ত এটা যদি রাজ্য পুলিশ করতে পারে, কোনো যদি ইডি, এবং আজকে যদি তার পরিবার চায়, তার পরিবার যদি চায় যে সিবিআই, দেখুন সিবিআই তদন্ত করা মানে যে একটা সঠিক তদন্ত হবে এমন কিছু না। কারণ আমরা অতীতেও দেখেছি বিভিন্ন একটা সমস্যা হয়েছে। বা অঞ্জনবাবু 5 সেকেন্ড বলার আমার একবার সুযোগ, যে কোনো তদন্ত যেখানে হবে সেখানেই কোনো সময় সঠিক তদন্ত হয়, কোনো সময় সেইখানকার নাম হচ্ছে সন্দীপ, নাম হচ্ছে সন্দীপ ঘোষ। উনি জয়ের জন্য ডাক্তারদের জন্য একটা আলাদা কোনো রেস্টিং রুম নেই, সেমিনার হলে এসে সেমিনার হলে এসে রেস্ট নিতে হয়। আর আপনি জিজ্ঞেস করছেন রাত্রি 3টের সময় মেয়েটা সেমিনার হলে কি করছিল? এই সুমন্তবাবু উত্তরটা কি সুমন্তবাবু দিতে পারবেন? সুমন্তবাবু কন্টিনিউ। দেখুন একটা জিনিস, যেখানে এখানে দেখুন একটা জিনিস, একটা রাজ্য সরকার ধরো চালাচ্ছে, এত বড় সরকার চালাচ্ছে, সেখানে আমি কথাটা কথা বলবো। আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজকের দিনে স্বপ্নদ্বীপ, তাকে র্যাগিং করে মেরে দেওয়া হয়েছে। দেখুন আজকের এই বিশ্ববিদ্যালয়টা তো রাজ্য সরকার ফান্ড দিচ্ছে, কেন্দ্র সরকার ফান্ড দিচ্ছে, তাহলে এর যে একটা ঘটনা রাজ্যটাকে দিতে পারো, রাজ্যটাকে কোনো দেওয়া যাবে না। দেখুন যে বা যারা অন্যায় করেছে বেসিক তাদেরকে করতে হবে, এবং এই যে আমাদের যে ভুল, দেখো প্রত্যেকটা একটা ঘটনা থেকে শিক্ষা নিতে হয়, ঠিক আছে? সেই শিক্ষা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে যে আগামী দিন যেন এই ঘটনা না ঘটে। এবার রাত্রিবেলা বা যেখানে খুশি, দেখুন সে যেখানে, সেখানে তো একটা সরকার বলে দিচ্ছে না যে ভাই তুমি এখানে যাও বা তুমি গিয়ে এই ঘটনা করো। এটা কোন সরকার তার জন্য সুমন্তবাবু লাস্ট 1 মিনিট আপনাকে বলার সুযোগ দেবো। পিসিআর কে বলবো ঘড়ি ধরাতে। চলো 1 মিনিট সুমন্তবাবু। দেখুন আজকের এই যে ঘটনাটা ঘটেছে, এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। একটা রাজ্যের ক্ষেত্রে একটা ভবিষ্যৎ নষ্ট হলো, এবং আমরা তৃণমূল ছাত্র পরিষদ নয়, একজন ছাত্র হিসাবে, একজন পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে আমরা চাই যে তার দোষীরা অবশ্যই শাস্তি পাক, এবং শুধু শাস্তি নয়, যে বা যারা এর সঙ্গে যুক্ত আছে, যেই যুক্ত থাকুক না কেন, যত বড় লোক আর যাই শুধু সন্দেহ নয়, আমরা চাই আরো তদন্ত আসুক, এবং তদন্ত এসে যারা মোটামুটি দোষী সাব্যস্ত হবে আইনের আওতায় এসে, এবং যারা পারে, যারা মেন যে দোষীরা তারা অবশ্যই যারা ফাঁসি পর্যন্ত এবং যত দ্রুততার সাথে তারা শাস্তি পায়, 1 নম্বর। 2 নম্বর, সকলকে হাত জোর করে অনুরোধ করব যে এটাকে রাজনৈতিক রং দেবেন না। কারণ দেখুন একটা রাজ্যে একটা যে ঘটনা ঘটেছে, সেটা নিয়ে কোনো রাজ্য সরকার, যে রাজ্যই সরকার থাকুক না কেন, সেটা কিন্তু সে বলে দেয় না যে ভাই ও তুমি এই ঘটনা ঘটা, কারণ আমি সরাসরি সেদিকে নজর রাখবো। নির্ভয়া হয়েছিল 2012 সালে দিল্লিতে, আপনি বলুন তো। তারপরে একের পর এক ঘটনা, সে উত্তরপ্রদেশে ঘটুক, মহারাষ্ট্রে ঘটুক, কর্ণাটকায় ঘটুক, গুজরাটে ঘটুক বা বাংলায় ঘটুক, সমাজের পক্ষে তো লজ্জাজনক, দুর্ভাগ্যজনক, নরকীয়। কেন 5 বছর 6 বছর লাগবে ট্রায়াল হতে? আজকে যেই ঘটনাটা ঘটালো, আপনারা মনে করেন তার সমাজে বেঁচে থাকার অধিকার রয়েছে? একজন মায়ের কোল খালি করলো,
একজন বাবা তার কন্যা হারালো, একজন বাবার কাছে তার কন্যার দাম কি একজন বাবাই জানে, একটা মায়ের কাছে তার সন্তানের দাম কি, তার মেয়ের দাম কি, তার ছেলের দাম কি একজন মা জানে। তার যদি ভাই থাকে সে দিদি হারালো, বা বড় দাদা থাকে সে বোন হারালো, এর বিচার কি করবে? এর বিচার করবে রাজনৈতিক দলেরও যেমন দায়িত্ব রয়েছে, সংবাদ মাধ্যমেরও দায়িত্ব রয়েছে, জুডিশিয়ারিরও দায়িত্ব রয়েছে, লেজিসলেটরেরও দায়িত্ব রয়েছে, সবার দায়িত্ব রয়েছে। সমষ্টিগতভাবে সবাইকে করতে হবে। সব কিছু নিয়ে রাজনীতি কেন? বিজেপির ফ্ল্যাগ ধরে বসে বললো সঙ্গে সঙ্গে কি না সিবিআই দাবি চাই, সিবিআই ইনকোয়ারি করতে হবে। সিবিআই ইনকোয়ারি করে মেয়েটা ফিরে আসবে যার প্রাণ গেল? আপনি আশ্বস্ত করে বলতে পারবেন যে এর পুনরাবৃত্তি হবে না যারা বিজেপির ফ্ল্যাগ নিয়ে সিপিএম এর ফ্ল্যাগ নিয়ে করছে? আমি তো বলছি আমাদের ঘুম ভাঙে না একটা ঘটনা না ঘটলে। এটা যদি উত্তরপ্রদেশ হতো ডেড বডিটাও পাওয়া যেত না। হাথরাসে কি হয়েছিল মনে আছে? ধর্ষণ করে খুন করে পুড়িয়ে দেওয়া হয়েছিল, তারপরে বন্ধ হয়েছে। আমাদের দৃষ্টিভঙ্গিতে যদি আমরা পরিবর্তন না আনি, আইন সভায় যদি আইন আমরা তৈরি না করি, কোনোদিন এর পরিবর্তন হবে না। এবং প্রশাসনকে আমি অনুরোধ করব, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলেছে পুলিশ 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিয়েছে। বিশেষ করে এই যে হাসপাতালগুলিতে রাত্রি 9টা 10টার পর এই ঘটনাটা ঘটেছে, খুব সম্ভবত রাত্রি 2টো বা 3টে, এই যে অবাধ যাতায়াত মানুষের, এর উপরও নজরদারির প্রয়োজন রয়েছে। কেন একটা হাসপাতালে রাত্রি 9টা 10টার পর যে পারবে ঢুকবে? এরও একটা মেকানিজম থাকা উচিত। আজকে সেখানে সিসিটিভি ক্যামেরা ছিল বলে দোষীকে ধরা গেছে। এন্ট্রি এক্সিটের যে করিডোরগুলো সেগুলো দেখে যে মূল অভিযুক্ত তাকে ধরা গেছে। এবং আমি মনে করি আইনসভায় এমন কঠোর আইন আনা দরকার যেখানে 7 দিনের মধ্যে এই খুনি এবং ধর্ষকদের একদম এনকাউন্টার করে মারা উচিত। আমি একদম দ্ব্যর্থহীন ভাষায় বলছি, কেন আপনি 5 বছর 6 বছর 7 বছর ধরে ট্রায়াল চালাবেন মশাই? একটা লোককে আন্ডার ট্রায়াল, একটা প্রিজনারকে আমি যদি 7 বছর জেলে রাখি, আমার রোজ যদি তাকে থাকাতে আর খাওয়াতে দিনে 200 টাকা খরচা হয়, তাহলে 1 মাসে 6000 টাকা খরচা হয়, 1 বছরে 73,000 টাকা খরচা হয়। 5 বছর যদি একটা লোককে আমি জেলে রাখি, সে মহারাষ্ট্র হোক বা উত্তরপ্রদেশ হোক বা বাংলা হোক বা গুজরাট হোক বা কর্ণাটক হোক বা তামিলনাড়ু হোক বা কেরল হোক বা আসাম হোক, প্রতি বছর তার লালন পালন করতে 73,000 টাকার খরচা। 5 বছর সে যদি আন্ডার ট্রায়াল থাকে তাহলে 3.5 লাখ টাকা খরচা। 7 বছর থাকলে 5 লাখ টাকা খরচা। কেন 5 লাখ টাকায় 3টে গরিব মানুষের বাড়ি হবে? কেন তার বিরুদ্ধে ব্যবস্থা হবে না 7 দিনে? কেন্দ্র সরকার পারে না? যাদেরকে মানুষ ক্ষমতা দিয়েছে, ম্যান্ডেট দিয়েছে, তারা বিল আনতে পারে না? পারে। বিজেপি কি পারে? বিজেপি বিল আনতে পারে। তৃণমূল কি পারে? সেই বিলকে সমর্থন করে যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় সেটা করতে পারে। এবং এমন বিল আনতে হবে যেখানে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স আপনার এগেনস্টে, এমন না যে ট্রায়াল ছাড়া কোনো রকম কোনো এভিডেন্স ছাড়া আপনি 7 দিনে এনকাউন্টার করে বা একদম ফাঁসির মঞ্চে নিয়ে গিয়ে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিলেন। সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, পারিপার্শ্বিক প্রমাণ বা তথ্য যখন তার বিরুদ্ধে রয়েছে। আপনি ধরুন আজমাল কাসাব, ভাই ক্যামেরায় ক্যাপচার হয়েছে, ভিডিও রয়েছে যে গুলি চালাচ্ছে, তারপর 4 বছর ধরে তাকে খাইয়ে পরিয়ে রেখে তার উপর 5 লাখ 6 লাখ টাকা খরচা করে তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাবেন কেন? এই 5 লাখ টাকায় দুটো গরিব মানুষের বাড়ি হতো। সিসিটিভিতে যদি কাউকে দেখা গেছে, তার মানে কি সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স তার এগেনস্টে। সে ঢুকেছে, তার গলায় হেডফোন ছিল, বেরিয়েছে, তার গলায় হেডফোন নেই। হেডফোনটা পিওর পাশ থেকে পাওয়া গেছে। পিও মানে প্লেস অফ অফেন্স। তার মানে কি সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স আপনার এগেনস্টে। এমন বিল আনা হোক যেখানে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স যদি আপনার বিরুদ্ধে থাকে
বা ক্যামেরায় সিসিটিভিতে আপনাকে দেখা যায় যে আপনি সরাসরি অভিযুক্ত, আপনি এই ক্রাইমটা করেছেন, কমিট করেছেন, তাহলে 7 দিনের মধ্যে আপনার বিচার হওয়া উচিত। এই সমাজে আপনার থাকার কোনো অধিকার নেই। ধরুন 5 বছর, 7 বছর, 10 বছর ধরে ট্রায়াল হয়ে হঠাৎ ট্রায়াল কোর্ট বলে দিল যে যাবজ্জীবন কারাদণ্ড। কি হলো বিলকিস বানুর ক্ষেত্রে? সব দোষী ছাড়া পেয়ে গেল, তারপর সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করলো, আবার জেলে ঢুকেছে, এখনো বিচার হয়নি। কবে ঘটনা ঘটেছে? এর কোনো শেষ নেই। আমি বলছি একা এটা কেউ করতে পারবে না। যারা রাজনীতি করছে তারা এমনভাবে রাজনীতি করছে নিকৃষ্ট মানের। বিজেপির উচিত তাদের দলের নেতৃত্বকে লিখে তাদের সরকারকে বলা যে বিল আনুন। তৃণমূল, কংগ্রেস, সিপিএম যারা বিরোধী পক্ষে বসে আছে অপোজিশনে, তাদের উচিত সেই বিলকে সমর্থন করে এই দেশের কোনো প্রান্তে যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় সেটা সুনিশ্চিত করা। কেন করবেন না? এটা তো আমাদের ব্যর্থতা, আমরা ফেল করেছি। একের পর এক ঘটনা হয়েছে, হাতরাস হয়েছে, নির্ভয়া হয়েছে, উন্নাও হয়েছে, তারপরেও দেশে চারিদিকে এই ঘটনা ঘটবে কেন? তার কারণ মানুষ জানে যে এর বিচার হতে হতে তো 5 বছর, 6 বছর, 7 বছর, আবার অনেক ক্ষেত্রে ছাড়াও পেয়ে যাব। এটা কেন হবে? তার কারণ দেশের আইন এমন। আমি কোনো বিচারককে দোষী বলছি না, বিচার ব্যবস্থাকে, আমি ব্যবস্থাকে দোষ দিচ্ছি। এই ব্যবস্থায় যদি সংশোধন না আনতে পারি, এটা সংবাদ মাধ্যমেরও কাজ। এই তৃণমূল কি বললো, তৃণমূলের পেছনে ছোটা, বিজেপি কি বললো, বিজেপির পেছনে ছোটা। আচ্ছা, আপনার প্রতিক্রিয়া কি? কেন আপনারা বলবেন না? আপনাদেরও বলা উচিত, আপনাদেরও এই ইস্যুটা ওঠানো উচিত যে একটা কর্তব্যরত ডাক্তার, সে ডাক্তার হোক বা অন্য কেউ হোক, সে তো একটা মেয়ে, কারোর কন্যা, কারোর বোন, কারোর দিদি, কারোর পরিবারের সদস্য, কারোর বন্ধু। তার বিরুদ্ধে কেন হবে এটা? তার কারণ আমাদের আইন এমন। আপনি অর্ডিন্যান্স এনে দিল্লি সরকারের ক্ষমতা কুক্ষিগত করার জন্য পুরো ক্ষমতা যাতে কেন্দ্রীয় সরকারের হাতে চলে আসে আনতে পারেন। আপনি কেন অর্ডিন্যান্স এনে এটার ব্যবস্থা করতে পারেন না যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয়? এই প্রশ্ন ওঠে না আপনাদের মনে? আমি তো বলছি, হয় যদি পারিপার্শ্বিক প্রমাণ তথ্য আপনার বিরুদ্ধে হয়, তাহলে হয় এনকাউন্টার করে মারা উচিত, নইলে ফাঁসির মঞ্চে নিয়ে গিয়ে ঝোলানো উচিত। এই সমস্ত লোকেদের সমাজে থাকার কোনো অধিকার নেই। দৃষ্টান্ত তবেই তো তৈরি হবে। মুখে বললে দৃষ্টান্তমূলক শাস্তি চাই, দৃষ্টান্তমূলক বিচার চাই, কোনোদিন হবে না। প্রত্যেকটা ঘটনার কোনো না কোনোভাবে রং লাগানো, এটা দুর্ভাগ্যজনক। আমি আমার ব্যক্তিগত মত আপনাদের বললাম, আপনারা আমার সাথে সহমত পোষণ করতেই পারেন, না করতে পারেন। আমি আমার ব্যক্তিগত মত আপনাকে বললাম। তবে আমি একদিক দিয়ে ধন্যবাদ জানাই পুলিশকে যে 24 ঘন্টার মধ্যে অভিযুক্তকে অ্যারেস্ট করেছে, এবং আর একদিকে আমি পুলিশ প্রশাসন সহ যারা দায়িত্বে রয়েছেন, বিশেষ করে এই ডাক্তার, জুনিয়র ডাক্তারদের সুরক্ষার দায়িত্বে যারা রয়েছেন, তাদেরকে বলবো আরও আমাদের সংযত এবং অ্যালার্ট থাকতে হবে। বিশেষ করে এই অবাধ ঘোরাফেরা, হাসপাতাল চত্বরে রাত্রি 10টার পর কেন ঢুকবে লোকে? ডাক্তার ছাড়া, রুগী ছাড়া কেউ থাকবে না, যারা ডিউটিতে আছে তারা যাবে, যে পাচ্ছে সে ঢুকে পড়বে। কেনই বা একজন সিভিক ভলেন্টিয়ার ঢুকবে? তার কি অধিকার রয়েছে রাত্রি 10টার সময়, রাত্রি 3টের সময় একটা হাসপাতালে ঢোকার? আরও আমাদের কঠোর হতে হবে।
फर्स्ट इन जलपाईगुड़ी एंड देन इन कुछ बिहार बहुत से जो हिंदूज परसिक्यूटेड है वो लोग हमारे बॉर्डर के पास आ चुके हैं. डू यू थिंक वेस्ट बंगाल इज ऑन द रिस्क जहां पर एक मेजर इन्फ्लक्स हो सकता है या फिर एक स्पिलओवर हो सकता है? देखिए, वेस्ट बंगाल इज एट रिस्क एंड वेस्ट बंगाल रिमेन्स टू बी वल्नरेबल बिकॉज ऑफ द ऑनगोइंग कमोशन इन बांग्लादेश. बट मुझे लगता है कि इसके ऊपर मेरा टिप्पणी करना बनता नहीं है, क्योंकि एक्सटर्नल अफेयर्स का मामला है और देश के जो केंद्र की सरकार है ये उनका विषय है. उन्होंने एक कमेटी बनाया है और ये उनका मैंडेट बनता है कि इसको रोके और इसको ठीक तरीके से देखे. तो वो ऑलरेडी काम कर रहे हैं और इस पर मेरा टिप्पणी अलग से बनता नहीं है. If you could say the thing which has happened in RG Court, you have been speaking in Bengali, whom do you hold responsible for this? And you spoke about a law. I hold each and every one of us responsible. I hold the perception responsible. I hold the media responsible, the legislator responsible, the political parties responsible, the judicial system responsible. Just because of the judicial system, just because of the media, and just because of how we look down upon things, these incidents are happening time and again. If we are to put an end to this, we need to bring a bill. If we need to set an example and make sure this kind of incidents and unfortunate tragedies are not repeated in the future, we have to lead by example and make sure we are able to bring in an ordinance or a bill where if any circumstantial evidence is found against you, then you will be either taken to the gallows or should be encountered in 7 days, because people committing such kind of heinous crime and offense doesn't deserve to stay in our society. It's as simple as that, period. বলছি, বিগত কয়েক মাস ধরে ভারতে যেভাবে রেল দুর্ঘটনা ঘটে চলেছে সেই জায়গায় বিরোধী হয়ে আপনি কেন্দ্র সরকারের কাছে কিভাবে রেল দুর্ঘটনাটাকে আটকাতে চাইবেন বা কি প্রক্রিয়া আপনার জানার জন্য? না, এটা কেন্দ্র সরকার, দেখুন, গাফিলতি তো রয়েছেই, কিন্তু কোনো রকম ঘটনা ঘটলে সেটা আমি ভবিষ্যতে কিভাবে আটকাবো বা তার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেটা দেখব, এই নিয়েও একটা হেলদোল থাকা উচিত. আমি সেটা বাজেট, আমার ভাষণে আমি যখন বাজেটের উপর বলেছি অধিবেশন চলাকালীন, তখন আমি বিস্তারিত বলেছি. এবং দুর্ভাগ্যজনক যে অ্যান্টি কলিশন ডিভাইসের উপর কোনো বাজেটে বরাদ্দ এবার নেই. তো এই যে একের পর এক দুর্ঘটনা ঘটছে, এই নিয়ে কোনো হেলদোল কেন্দ্র সরকারের নেই, এটা দুর্ভাগ্যজনক. এবং বুলেট ট্রেনের উপর এই কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা না খরচা করে, মানে 1 কিলোমিটার বুলেট ট্রেনের জন্য আপনার খরচা 200 কোটি টাকা, আর অ্যান্টি কলিশন ডিভাইস করতে গেলে 1 কিলোমিটার ট্র্যাকের উপর আপনার খরচা খুব সম্ভবত 10 বা 15 কোটি টাকা. তো সেটাকে অগ্রাধিকার না দিয়ে বুলেট ট্রেনকে অগ্রাধিকার দেখছে. মানে মানুষের জীবনের এদের কাছে কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই. 2 দিন 4 দিন অন্তর অন্তর হচ্ছে, এবং অ্যান্টি কলিশন ডিভাইস যদি থাকে তাহলে তো এই ঘটনা ঘটবে না. তো এই নিয়ে আমার যা বিস্তারিত বলার আমি বলেছি. আমি এটুকু বলতে পারি, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক. রয়েছে ডায়মন্ড হারবার লোকসভার অন্যান্য পুরসভা যেগুলো রয়েছে সেগুলোতে সলিড অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে প্রকল্পের কাজ সেগুলো হচ্ছে, কিন্তু পূজালি পৌরসভায় দেখা যাচ্ছে গত 3 বছর ধরে মাত্র 2টি ওয়ার্ডে সেই কাজ হচ্ছে, এবং যে জায়গায় প্রসেসিং ইউনিটের জায়গা চিহ্নিত করা হচ্ছে সেটা অসম্পূর্ণ, এবং পৌরসভার মধ্যেই দেখা যাচ্ছে আবর্জনা স্তূপ হয়েছে. কি বলবেন? সেটা খালি পূজালির না, 2-1টা জায়গায় বাড়তিও আমি আজকে মিটিংয়ে বিস্তারিত এটা নিয়ে আলোচনা করেছি. এবং এখানে আমাদের জেলা প্রশাসনকেও আমি বলেছি যে সিওয়ারেজ এবং 15 ফিন্যান্সের তরফ থেকে একটা আলাদা ফান্ড থাকে, সেটা খরচা করে প্রত্যেকটা জিপিতে এই পোটেনশিয়াল এবং ওয়ার্ডগুলিতে পোটেনশিয়াল হটস্পটগুলো আইডেন্টিফাই করে, বিশেষ করে জনবহুল যে এলাকাগুলো রয়েছে, হাট বাজার যে সমস্ত এলাকায় রয়েছে, সেখানে একটা ব্যবস্থা করা, এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে কাজগুলো চলছে সেটা যাতে ঠিকমতো হয়, এ নিয়ে বিস্তারিত আমরা একটা আলাদা মিটিং ডাকবো যেখানে আলোচনা হবে.